153, 154, এই হলো 155 মহারাজ। হিসেবে বড় গোলমাল হয়েছে মহারাজ। কি গোলমাল? মহারাজ, গত মাসে আমাদের রাজকোষে খাজনা জমা পড়েছিল 227 টাকা, তার আগের মাসে জমা পড়েছিল 342 টাকা, কিন্তু এ মাসে জমা পড়েছে মাত্র 155 টাকা। এ তো ভারী চিন্তার বিষয় মন্ত্রী। সেনাপতি, তুমি শীঘ্র খোঁজ খবর নাও, আমার রাজ্যের প্রজারা কেন ঠিক মতো খাজনা দিচ্ছে না। আগে তো এরকম হতো না। যথাজ্ঞা মহারাজ। যদি না পাই খাজনা, পিঠে বাজাবো বাজনা। প্রণাম মহারাজ। হ্যাঁ বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ, এবার সবাই কিছু না কিছু খাজনা দিলেও এই চাষি এবার কোনো খাজনাই দেয়নি। হ্যাঁ, এত বড় আস্পর্ধা তোমার? খাজনা দাওনি কেন? হুজুর, এবার অনাবৃষ্টিতে আমার 1 বিঘা জমিতে একটুও ধান হয়নি। ধার করে সংসার চালাচ্ছি। খাজনা কোথা থেকে দেব মহারাজ, আপনি বলুন। তো সত্যি মহা মুশকিল। এত অভাবে দিন কাটছে, কিভাবেই বা খাজনা দেবে বলো তো? যাও যাও, তুমি বাড়ি যাও। ধন্যবাদ মহারাজ। সেনাপতি, বলুন মহারাজ। খাজনা না দেওয়ার কারণ তো বোঝা গেল। এবার তুমি আর মন্ত্রী দুজনে মিলে প্রজাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে দেখো কে কি সমস্যায় রয়েছে। তারপর দেখি একটা কোনো উপায় তো বের করতেই হবে। নিশ্চয়ই মহারাজ। দেখো দেখো, মন্ত্রী সেনাপতি এদিকে আসছে মনে হচ্ছে। চলো চলো, ঘরে চলো। শোনো মহারাজ, ওই তোমাদের খোঁজ খবর নিতে পাঠিয়েছেন। কি বলতে চান বলুন। তোমাদের মধ্যে অনেকেই মাঝে মধ্যে খাজনা দিতে পারছো না, তাই মহারাজ জানতে চেয়েছে তোমাদের মধ্যে কার কার আর্থিক সমস্যা আছে। না মন্ত্রীমশাই, আমাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমরা সবাই খুব ভালো আছি। শুধুমাত্র অনেকের চাষবাস তেমন ভালো হয়নি তো, তাই খাজনা দিতে পারিনি। আচ্ছা, তার মানে তোমরা সবাই কুশল মঙ্গলেই আছো, এ কথা মহারাজকে বলবো, তাই তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আর মহারাজকে আমাদের তরফ থেকে প্রণাম জানাবেন। দেখেছো সেনাপতি, আমাদের রাজ্যে কারো কোনো অভাব নেই, অভিযোগ নেই। মহারাজ শুধু মধু আমাদেরকে খাটান। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, এরপর থেকে এত খাটাখাটনি অকারণে আর করব না। হ্যাঁ, ওই বৃথা সময় আর শক্তি ব্যয়। আচ্ছা গোপাল, মন্ত্রী যে জানালো আমাদের রাজ্যে কেউ দুঃখে কষ্টে নেই, এটা কি কখনো সম্ভব? না মহারাজ, এটা কখনোই সম্ভব নয়। সবাই একসাথে এত সুখী থাকতে পারে না। মহারাজ, আমাদের রাজ্যের সকল গরিব প্রজাদের আর্থিক সাহায্য করলে কেমন হয়? অতি উত্তম প্রস্তাব, কিন্তু সব গরিবকে একসাথে কিভাবে সাহায্য করব? মানে রাজকোষের অবস্থা তো খুব একটা ভালো না, আর এমনিতেই বিগত কয়েক মাস ধরে অনেক কম খাজনা জমা পড়েছে। সমস্যা মহারাজ, সমস্যা। তবে আমার কাছে একটা উপায় আছে। উপায় যখন আছে তা এতক্ষণ চেপে রেখেছো কেন? আরে বলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আজ রাতে তুমি ওই গাছতলায় এসে দাঁড়িও, আমি ঠিক চলে আসব। আচ্ছা মহারাজ, এখন আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মহারাজ, মনে হয় এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। চলুন এবার আমরা আমাদের কাজ শুরু করে দিই। এটা ন্যাপলাদের বাড়ি। ন্যাপলার বাবা অনেক দিন ধরে কাশিতে ভুগছে, কিন্তু টাকার অভাবে বৈদ্যকে দেখায়নি। সত্যি এইভাবে অসুখে ভুগতে থাকলে ও রোজগার পাতি করে সংসার চালাবে কিভাবে?
এটা মহারাজ ভোলা ময়রার বাড়ি। এমনিতে আগে ওর দোকানে ভালোই কেনা বেচা হতো, কিন্তু বিগত কয়েক মাস ধরে সেই রকম দুধের যোগান না হওয়ায় ওর আর্থিক সমস্যা থাকলেও থাকতে পারে। এটা তো আমাদের মন্ত্রীর বাড়ি, সারা দিন শুধু টাকা টাকা করে। হ্যাঁ মহারাজ, যা বলেছেন। দেখি একটু পরীক্ষা করে এই 15 ভরি সোনার হারটা মন্ত্রীর বাড়িতে দিয়ে দিই। দারুণ বুদ্ধি মহারাজ। দেখবেন গ্যাটের কড়ি খরচ না করে সকাল সকাল 15 ভরির গয়না পেয়ে মন্ত্রীর মাথা খারাপ না হয়ে যায়। যা বললেছ। এই যে, এইটা আমাদের রাজ্যের আরেক ধড়িবাজ ব্যক্তির বাড়ি, সেনাপতি। হ্যাঁ, এর বাড়িতে কাকন মুখ বালাটা ফেলে দিই। আমাদের কাজ আপাতত শেষ। চলি মহারাজ, নইলে গিন্নি আবার যুদ্ধ শুরু করে দেবে। কে কে ওখানে? আরে আমি গো, আমি। ও তুমি? তা এত রাতে চোরের মতো চুপি চুপি ঘরে ঢুকছো কেন? এই 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 এত রাতে বাইরে গেছিলে কি করতে? একটা জরুরি কাজ ছিল। কি এমন জরুরি কাজ? দিনের বেলায় করা যায় না? রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লেই বেরোতে হয়। শোনো, প্রথমত আমি তোমায় অত কৈফিয়ত দিতে পারবো না। দ্বিতীয়ত তোমায় বললেই সেটা তুমি পাঁচকান করবে, তাতে সমস্যা আরো বাড়বে, বই কমবে না। তৃতীয়ত আমার খুব ঘুম পাচ্ছে, শান্তিতে ঘুমোতে দাও। আমি তো অশান্তি করি এতক্ষণ ফুর্তি করে এসে ওই দেখো এখন পড়ে পড়ে ঘুমোনো হচ্ছে। ওহ, এত রাতে চেঁচিও না তো, আশেপাশের লোকজন ভুল বুঝবে। ভুল বুঝুক, সবাই জানুক এই ছদ্মবেশী গোপালের ভেতরে আসলে কে লুকিয়ে আছে গো। ধুর, তোর নিকুচি করেছে সংসারের, একটু ঘুমোতেও দেয় না। এই আমি চললাম। ওমা, আমার কি সর্বনাশ হলো গো! আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমা গো। রানীমা, আপনার সাথে অনেকে দেখা করতে চায়। আচ্ছা, পাঠিয়ে দাও। রানীমা তোমাদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন, তোমরা এখন রানীমার ঘরে যেতে পারো। বাবা, এ তো দেখছি রাজ্যের সবাই একসাথে চলে এসেছো। হ্যাঁ রানীমা। আচ্ছা বলো, তোমরা কি বলতে চাও? রানীমা, আমাদের সকলের বাড়িতে কালকে রাতে কেউ কিছু কিছু সোনার গয়না ফেলে গেছে। আজ সকালে উঠে দেখতে পেয়ে ভাবি কেউ যদি চুরি করে আমাদের সাহায্য করার জন্য দিয়ে যায়, তাই ফেরত দিতে এসেছি। তা পেয়েছো যখন রেখে দাও না তোমাদের কাছে। না রানীমা, না না না, এটা হয় না। কান্নাকার গয়না, আমরা গরিব হতে পারি কিন্তু অসৎ নয়, তাই এই গয়না আপনার কাছে ফেরত দিতে এলাম। আপনি মহারাজকে বলে যার গয়না তাকে দেওয়ার ব্যবস্থা করুন রানীমা। আচ্ছা ঠিক আছে, তোমরা গয়নাগুলো এখানে রেখে যাও। আচ্ছা রানীমা, প্রণাম। দেখেছো গোপাল, আমাদের রাজ্যের মহিলাদের সহবত জ্ঞানটা একবার দেখেছো? রাজাকে দেখে যে মাথায় ঘুমটা দিতে হয় সেটা ওরা জানে। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, কিন্তু ওই ঘুমটা খুলে দিলেই দেখবেন কারো মুখে কিন্তু হাসি নেই, কেমন একটা কালো মেঘের মতো গুমোট ভাব। কেন বলো তো? হয়তো অর্থকষ্ট। আহারে, ঠিক আছে ঠিক আছে, আমি পরে এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো। মহারানীর সাথে দেখা করেই আমি সভায় আসছি।
তোমরা সবাই গিয়ে বসো। হ্যাঁ, যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, একটা গোলমেলে ব্যাপার হয়েছে। ও তা কি গোলমাল রানী? এই দেখো, একটু আগেই সবাই এসে তুমি যে কালকে রাতে গয়না রেখে এসেছিলে সেগুলো ফেরত দিয়ে গেছে। হ্যাঁ, সে কি গো? হ্যাঁ গো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার 15 ভরি গলার হার আর ওই কাঁকন মুখ বালাটা কেউ দেয়নি। তার মানে কি যাদের কাছে এই গয়না দুটো আছে তারা সত্যিই গরিব? ও মা, তুমি অত হাসছো কেন? হাসবো না, আমি যা ভেবেছিলাম একেবারে ঠিক তাই। কেন, কি ভেবেছিলে গো? ওই 15 ভরি হার মন্ত্রীর বাড়ি আর তোমার কাকন মুখ বালা সেনাপতির বাড়িতে রেখে এসেছিলাম। জানি ওরা এত মাইনে পাওয়া সত্ত্বেও লোভ সংবরণ করতে পারবে না। ও, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। গোপাল, তুমি আজ আমার মুখ রক্ষা করলে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কিন্তু মহারাজ, আপনার মুখে চুনকালি দেওয়ার জন্য যারা সদা প্রস্তুত তাদেরকে দেখুন, ওই যে তেলে ভাজা কুলফি খাচ্ছে। আজ সভা কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, মন্ত্রী আর সেনাপতি এখনো অনুপস্থিত। ঠিক আছে, তাদের জন্য তাহলে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। বাবা, এতক্ষণে সময় হলো? মহারাজ আর বলবেন না, সকাল গিন্নির সাথে একচোট হতে হলো না। আচ্ছা, সে কথা বাদ দাও। আসল কথা হলো আমাদের রাজ্যের প্রজাদের আর্থিক কষ্ট কারো থাকুক বা না থাকুক, তাদের সংসারে কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। কি বলো গোপাল? হ্যাঁ মহারাজ, সমস্যাটা নারীর সংক্রান্ত। ওই শুরু হলো টেকর গুলতানি। এই তুমি চুপ করো তো মন্ত্রী, কোনো কাজে না। কেন মহারাজ, আমি আর সেনাপতি গিয়ে প্রত্যেক বাড়ি পুরো চষে ফেলেছি। ওদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই নেই। অনেক চষেছো, এবার বসে পড়ো। সমস্যাটা খুবই স্বাভাবিক। আমাদের গ্রামে সাধারণ লোকেদের মধ্যে স্বামীরা যা অর্থ রোজগার করে সে টাকা সংসার চালাতেই খরচ হয়ে যায়। ফলে তাদের স্ত্রীরা কিছু সঞ্চয় বা সংসারের জন্য নিজেরা কিছু করতে পারে না, তাই তারা স্বাবলম্বী হতে চায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ গোপাল, কিন্তু নারীদের স্বাবলম্বী যে করব তার জন্য তো একটা রাস্তা আছে। আরে তারা তো আর চাষাবাদ করতে যাবে না। উপায় একটা আছে, কিন্তু এই অত ভনিতা না করে বলে ফেলো তো। মহারাজ, আমাদের রাজ্যের নারীরা হাতের কাজ আর কুটির শিল্পে খুবই দক্ষ। তারা সংসারের কাজের পাশাপাশি নানান রকম হাতের কাজ করে থাকে। এই যেমন সেলাইয়ের কাজ, গাছের পাতা দিয়ে মাদুর, পাখা বানানো, মাটির পুতুল, অনেক কিছু। হ্যাঁ গোপাল, ঠিক বলেছ। আর আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুলের তো জগৎজোড়া নাম। হ্যাঁ মহারাজ, তাই ওদের কাজ যদি সবার সামনে মেলার মাধ্যমে তুলে ধরা যায় তাহলে অনেক উপকার হবে। আর আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারী কল্যাণেরও এক নতুন যুগের সূচনা হবে। অসাধারণ চিন্তা ভাবনা গোপাল, সত্যি এ কথা আমার মাথাতেও আসেনি। কিন্তু মহারাজ, মেলাতে লোকজন আসবে তো? আসবে না মানে? নিশ্চয়ই আসবে। তুমি আর সেনাপতি, আশেপাশের সকল রাজ্যের রাজা, মুর্শিদাবাদের নবাব সবাইকে আমাদের রাজ্যের মেলায় আসার জন্য আমন্ত্রণ জানাবে। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু কোনো কিন্তু না। আর গোপাল, বলুন মহারাজ। তুমি গ্রামের সবাইকে জানিয়ে দাও এই মেলাতে তাদের নিজেদের ইচ্ছে মতো হাতের কাজ, হাতে তৈরি খাবার দাবার সব কিছু বিক্রি করতে পারবে। ঠিক আছে মহারাজ। আসুন আসুন আসুন, সস্তায় ভালো মাদুর নিয়ে যান। কৃষ্ণনগরের সরপুরিয়া ভালো মাদুর আছে, ভালো মাদুর। কি গো মেয়ে, মেলায় বিক্রি বাটি কেমন হচ্ছে? কি বলি বলুন মহারাজ, সেই কালকে থেকে বসেছি, কিন্তু এখনো কোনো বেচা কেনা নেই মহারাজ। আহা, ধৈর্য ধরো, নিশ্চয়ই কেউ না কেউ আসবে। কি তুমি তো বেশ রং বেরঙের অনেক পাখা বানিয়েছো দেখছি, তা তোমার বিক্রি কেমন? কি আর বলবো মহারাজ, একটা লোক এলেন, দাম জিজ্ঞাসা করলেন কিন্তু কিনলেন না।
আমাদের কি হবে মহারাজ? এত কষ্ট করে জিনিসপত্র বানিয়েছি কিন্তু একটা পাকাও বিক্রি হলো না। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। আমি তো মন্ত্রী সেনাপতিকে বলেছিলাম সকল রাজ্যের রাজাদের নিমন্ত্রণ করতে। তার মানে কি তারা কি করেনি? যাই একবার গিয়ে দেখি। মহারাজ, আপনি আমাদেরকে ওই দেখা করতে বলেছেন? তোমরা কোন রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানাওনি মেলাতে আসার জন্য? আজ্ঞে না মহারাজ। মানে আমার কথা এইভাবে খেলাপ করতে পারলে? বিশ্বাস করুন মহারাজ, ওই গত পরশু থেকে আমার পেটের গোলমাল শুরু হয়েছে। কি বলবো মহারাজ, প্রাতঃকর্মের কাজ এখন আমার দিবাকর্ম নিশিকর্ম সব হয়ে গেছে। বাবারে, কি পেটে ব্যথা মহারাজ, এক্ষুনি যেতে হবে। প্রচন্ড বেগ এসেছে মহারাজ, আমি যাই। আর মন্ত্রী, তোমার না যাওয়ার কি কারণ? আর বলবেন না মহারাজ, আমার সর্দি কাশিতে বুকটা ঝাঁঝরা হয়ে গেল। এক্ষুনি রাজবৈদ্যের কাছে যেতে হবে। একেবারে অসভ্য। যাই দেখি এখন গোপালই ভরসা। গোপালকে গিয়ে বলি সব। ওই, আরে গোপাল আছো নাকি? ও গোপাল! ও মহারাজ, কি সৌভাগ্য! আসুন আসুন, ভেতরে এসে বসুন। না গোপাল বউ, আমি আজ বসতে আসিনি, মানে একটা সমস্যার সম্মুখীন হয়ে গোপালের কাছে এসেছি। তুমি একটু গোপালকে ডেকে নাও না। কিন্তু উনি তো সেই কাক ভরে একটু বেরিয়েছেন। আজকে আমার দিনটাই খারাপ। আচ্ছা আসি গোপাল বউ। গোপাল, তুমি আজ আমার মুখ রক্ষা করলে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কিন্তু মহারাজ, আপনার মুখে চুনকালি দেওয়ার জন্য যারা সদা প্রস্তুত তাদেরকে দেখুন, ওই যে তেলে ভাজা কুলফি খাচ্ছে। মহারাজ, মহারাজ! কে গোপাল? একবার মেলার মাঠে দেখবেন, চলুন। এই কালকে তুমি কোথায় ছিলে বলো তো? সব বলবো মহারাজ, একবার আপনি আমার সাথে মেলার মাঠে চলুন। নতুন আর কি দেখবো? ফাঁকা মাঠ, শুধু সারি সারি পসরা সাজানো। একবার চলুনই না। ওরে বাবা, এ তো বিশাল লোকজন, একেবারে জমজমাট। জমজমাট মানে জমজমাট, একেবারে মেলা জমে ক্ষীর, কাতারে কাতারে ভিড়। ওই তো নবাবকে মাটির পুতুলের দোকানের সামনে দেখা যাচ্ছে। ওটা তো খামবাজের রাজা মনে হচ্ছে। তা সবাইকে কে আমন্ত্রণ করলো? এই অধম গোপাল মহারাজ। সাবাস গোপাল, সাবাস। অসাধারণ কৃষ্ণচন্দ্র, কি শিল্পের নমুনা! তোমার রাজ্যের নারীরা যে এত পারদর্শী তা তো জানতাম না। এই তো নিতান্তই সামান্য প্রয়াস। কৃষ্ণচন্দ্র, বলুন বলুন খাম্বাজরাজ। আপনার রাজ্যের মাটির পুতুলের অনেক নাম শুনেছি, আজ সচক্ষে দেখলাম। এক কথায় কোনো তুলনাই হয় না, বুঝলেন? মেলার সব মাটির পুতুল আর সব নকশা করা হাত পাখা আমি কিনে নিয়েছি। আমাদের রাজ্যের মেলাতে আসার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ তো আপনারই প্রাপ্য। আর গোপাল, ওই তো আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে এসেছে, এর জন্যে ওকেও ধন্যবাদ। এখন তাহলে চলি, অনেকটা পথ যেতে হবে তো।
শোনো কৃষ্ণচন্দ্র, মেলায় সকলে কত আশা করে কত রকমের জিনিস বানিয়ে এনেছে, তাই যেগুলি বিক্রি হবে না সেগুলো সব মুর্শিদাবাদে পাঠিয়ে দেবে, আমি দাম দিয়ে দেবো। আপনার মহানুভবতায় আমি কৃতজ্ঞ নবাব বাহাদুর। আরে মহানুভবতা ছাড়ো, ওটা আমার কর্তব্য। আমি এখন চলিয়ে। আসুন আসুন আসুন। গোপাল, তুমি আজ আমার মুখ রক্ষা করলে। সত্যি গোপাল, তোমার জবাব নেই। কিন্তু মহারাজ, আপনার মুখে চুনকালি দেওয়ার জন্য যারা সদা প্রস্তুত তাদেরকে দেখুন, ওই যে তেলে ভাজা কুলফি খাচ্ছে। কি সেনাপতি, তোমার তো নাকি পেট খারাপ, তা তুমি যে তেলে ভাজা খাচ্ছ? আগে মানে আর মন্ত্রী, তোমার তো কাশি দেখছি, বেনারস, কাশি, এলাহাবাদ ছাড়িয়ে একেবারে হরিদ্বারে পালিয়েছে। বরফের কুলফি, বাহ বাহ। মহারাজ, যদিও এখন মেলায় অনেক বেচা কেনা হচ্ছে, কিন্তু প্রথম দুদিন মেলায় কোনো রকম কেনাকাটি হয়নি মহারাজ। লাভের পাশাপাশি অনেক ক্ষতিও হয়ে গেছে। ঠিক বলেছ গোপাল, প্রজাদের এই ক্ষতির জন্য কিন্তু মন্ত্রী আর সেনাপতিকেই শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবেন মহারাজ? প্রথম দিনের ক্ষতির জন্য শাস্তি হবে ভিড়ের মধ্যে সকলের সামনে 500 বার করে কান ধরে উঠবোস। আর দ্বিতীয় দিনের জন্যে? আর দ্বিতীয় দিনের ক্ষতির জন্য ওদের দুজনের 1 মাসের মাইনে কেটে সব দোকানীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। 1 মাসের মাইনে কেটে কি করবেন? ওই সোনার হার বেচে না এখন মাসের পর মাস চলে যাবে। ওর কোনো ব্যাপার না, ওই কাঁকন মুখো বালা ওই শ্যাকড়াকে বেচে দেবো। হেসে খেলে আমার সংসার একেবারে দৌড়বে। কি কি এত ভাবছো তোমরা? কিছু না মহারাজ। আহা, কিছু না বললে তো আমি মানবো না। তোমরা কি ভাবছো আমি জানি? শোনো, বাড়ি থেকে যে 15 ভরির হার কাঁকন মুখো বালা পেয়েছো, দুজনেই তা ফেরত দিয়ে যাবে। হ্যাঁ নয় হ্যাঁ, তাড়াতাড়ি কান ধরে উঠবস শুরু করে দাও।